আসসালামু আলাইকুম। আজকে আমাদের পরিবেশ বিস্তার ও সংরক্ষণের শেষ ক্লাস। আজকে আমরা এটা শেষ করব। দেখো, অরিয়েন্টাল অঞ্চল সবথেকে বেশি মনে রাখতে হবে যে অরিয়েন্টাল অঞ্চলের মধ্যে আর কোন দেশ আছে আর না আছে। বাংলাদেশ যে আছে এটা অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। এই আর মিথি আর কথা না। তাহলে বাংলাদেশ তো অরিয়েন্টালের মধ্যে আছে, এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে দেখো এমসিকিউর জন্য লাগবে হচ্ছে যে সিংহলীয় উপ অঞ্চল, সিংহলীয় উপ অঞ্চল এটা লাগবে। এই দেখো অরিয়েন্টাল অঞ্চলের নিচে ভারতীয় উপদ্বীপের অংশবিশেষ এবং সঙ্গ শ্রীলঙ্কা ও উপ অঞ্চলের অন্তর্ভুক্ত। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসছিল মেডিকেল অ্যাডমিশনে 11 সালে। দেখো মেডিকেল অ্যাডমিশনে 11 সালে একটা কোশ্চেন আসছিল। দেখো এখান থেকে একটা কোশ্চেন আসছিল, হ্যাঁ, সেটা হলো মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেন আসছে এরিয়া এটা লিখে দিতে পারো আর্মাবিলো। এটা মেডিকেল অ্যাডমিশনের কোশ্চেনটা আসছে এখান থেকে, এই প্রাণীগুলো সম্পর্কে দিয়ে যাবে। প্রাণীটি আর্মাবিলো প্রাণীটির আর্মাবিলো প্রাণীটির উপস্থিতি কোন মহাদেশে পাওয়া যায়। এটা ম্যাথে আসছিল 11 সালে আর ডেন্টালে আসছিল হচ্ছে 16 সালে। এই কোশ্চেনটা আসছিল কোন মহাদেশে পাওয়া যায়। এটা হলো উত্তরে সি নম্বর ছিল। দেখো এটা আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। আফ্রিকা, এটা আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। এটা এইভাবে আসছিল, বুঝছো? এটা হলো দেখো ইথিওপিয়ান অঞ্চল আছে না, ইথিওপিয়ান অঞ্চল এই শুরু করছিলাম অরিয়েন্টাল অঞ্চলের, হ্যাঁ। তো অরিয়েন্টাল অঞ্চলের এখান থেকে একটা কোশ্চেন আসছিল, মানে এই যে আমার দিল এটা তো বলে দিয়েছিলেন স্যার। ও বলে দিছি, হ্যাঁ, এটা আমেরিকাতে পাওয়া যায়। ও না, আফ্রিকা মহাদেশে পাওয়া যায়। আফ্রিকা, আর এটা অঞ্চল হলো ইথিওপিয়া। আফ্রিকা সাহারা মরুভূমি দক্ষিণ আছে, ঠিক আছে। ইথিওপিয়ান হ্যাঁ, ইথিওপিয়ান অঞ্চল তাহলে আছে। আচ্ছা, তারপর নাই। আচ্ছা, এবার দেখো যে এই অরিয়েন্টাল অঞ্চলের মধ্যে উদ্ভিদকুল আছে কতগুলা। এই উদ্ভিদকুলগুলোও কিন্তু অনেকবারই আসছে, এটা পড়তে হবে। ইংরেজি বাংলা দুটাই, মানে বৈজ্ঞানিক নাম সহই পড়তে হবে, যেগুলো কম বেশি আসছে আর কি। যেমন শাল, গর্জন, সুন্দরী, কেওড়া, গেওয়া, গোলপাতা, নারিকেল, সুপারি, আম, জাম, কাঁঠাল, হ্যাঁ, কফি, চা, পাট, এগুলো আসছে আর কি কম বেশি, মানে সবগুলো পরীক্ষা হবে। ওই যে লিখে দিতে আগে। আচ্ছা, এরপরে হ্যাঁ, এগুলো হচ্ছে এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম সহ লাগবে। হ্যাঁ, আরেকবার একটু বলেন। হ্যাঁ, বিশেষ করে যেগুলো বৈজ্ঞানিক নাম জানা খুবই জরুরি, হ্যাঁ, যেগুলো আর কি, হ্যাঁ, শাল, গর্জন, সুন্দরী, এগুলো বৈজ্ঞানিক নাম জানা খুবই জরুরি। এছাড়া পরিচিতর মধ্যে যেমন নারিকেল, আম, জাম, পাট, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আর কি বৈজ্ঞানিক নাম, এগুলো ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপরে দেখো প্রাণীকুলের মধ্যে মিঠা পানি বা স্বাদু পানির মাছের মধ্যে ইলিশ, এগুলো তো জানোই, রুই মাছ, তারপরে কই মাছ, হাঙ্গর মাছ, পাবদা মাছ, এটা আসছিল, এটা ডেন্টালে আসছিল 22 সালে। পাবদা বোঝাই যাচ্ছে, পাবদাই আছে নামের সাথে। এটা তো সোজা পাবদা মাছ, এটা আসছিল কিন্তু, হ্যাঁ। এরপরে কোনো ব্যাং, এখান থেকে কোনো ব্যাঙের বৈজ্ঞানিক নাম সালামান্ডাল, সোনা ব্যাং, এগুলো হচ্ছে বৈজ্ঞানিক নাম সহ লাগবে আর কি। ওই যে কোনো ব্যাঙের আরেকটা বুফোমিনানোস্টিকটাস, ওটাও ছিল তো। হ্যাঁ, আরেকটা ছিল, এটা আরেকটা করতে। এখানে
একটা কোশ্চেন আসছিল, সেটা হলো ওই যে পর্ণমোচী বনভূমি আমি কোনটি? তো পড়ছিলাম জানি। পর্ণমোচী বনভূমি কোনটি? এটা কি বলেছি? না স্যার, পর্ণমোচী পর্ণ কি পূর্ণ পর্ণমোচী বনভূমি মানে হচ্ছে পর্ণমোচী বনভূমি কোনটি? এটা আসছিল। যে 15 সালে আসছিল। পাতাকে ধরে শাল। যায় এরকম। হ্যাঁ হ্যাঁ, শাল। আগে আছে যে, আগে বললা যে, স্যার কোথায় আচ্ছা দেখাচ্ছি, লেখা আছে স্যার। লেখা আছে, হ্যাঁ লেখা আছে। পূর্ণমোচী দেখো, এই যে পত্রধরা পূর্ণমোচী, কত নম্বর পেজ বলো? ওটা পরে আছে আরো মনে হয়। 432 432। সেটা আপনাদের পুরানো বই মিলবে না পেশ নাম্বার। না আচ্ছা, না ঠিকই আছে মিলছে এই যে পত্র হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পর্ণমোচী পত্রধরা বা পর্ণমোচী মানে পর্ণমোচী ওই বনাঞ্চল। একই আর কি, ওই পাতা ঝরে যাওয়া, এটারই ভিন্ন নাম। ভিন্ন নামটা মনে রাখতে হবে না? তো এটা কেমনে বুঝবে? এখানে তো দেওয়া নাই ইয়ের কথা। শালের ও এদের শাল যে বৈজ্ঞানিক নাম আছে এই কারণে। না স্যার, শাল এর আছে। মধ্যে আছে, কারণ এই যে দেখ টেম্পোরেট ডেসিডুয়াস ফরেস্ট আর মডেস্ট ডেসিডুয়াস হ্যাঁ, ফরেস্ট, আছে, এই আছে, দুইটার আছে। মধ্যে পড়ে পত্রধরা। হ্যাঁ এখানে হচ্ছে শাল যেটা। আচ্ছা, শাল হলো উত্তর। এরপরে দেখো, এখান থেকে অবশ্য কখনোই আসেনি সরীসৃপ বা পক্ষীকুল থেকে কোনো কোশ্চেন আসেনি। সরাসরি যে এন্ডেমিক প্রাণী কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চেন। একজোটিক প্রাণী কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। কোনো নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে সীমাবদ্ধ উদ্ভিদ বা প্রাণী অঞ্চলের এন্ডেমিক উদ্ভিদ বলা হয়। একজোটিক তো বুঝতে পারতো, বিদেশি যেগুলো। এরপরে দেখো, অরিয়েন্টাল অঞ্চলের কয়েকটি এন্ডেমিক ফনা বা প্রাণী, এইগুলার কিন্তু বৈজ্ঞানিক নাম সবই লাগবে। এগুলো তো আগেও জানো, তাই না? যে যেমন দেখো যে অস্ট্রিচ, অ্যাম্ফিবিয়া, রেপ্টিলিয়া, এভেস, ম্যামেলিয়া, এগুলো কিন্তু সবগুলাই মনে রাখতে হবে। হ্যাঁ। আচ্ছা, এখানে একটা মেডিকেল এডুকেশনে মার্সুপিয়াল স্তন্যপায়ী প্রাণী কোন মহাদেশে পাওয়া যায়? এটা অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যায়। এটা আসছিল ম্যাটে ওই যে 17 সালে। মার্সুপিয়াল। হুম। সেকেন্ড পেপারে আছে এটা। হ্যাঁ, সেকেন্ড পেপারে আছে। বলেছি। সেকেন্ড পেপারে আছে, এটা বলছি অতদিন, তাই না? অস্ট্রেলিয়া আচ্ছা, এইটুকু পর্যন্ত। তারপর দেখো বাংলাদেশের বনাঞ্চল। তারপরে দেখো কোনটি বাংলাদেশের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম? এটা কিন্তু মেডিকেল এডুকেশনে 13 সালে আসছিল। কি? কোনটি নিম বাংলাদেশের পিয়া, জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম? কোনটি বাংলাদেশের জাতীয় ফুলের? কোনটি বাংলাদেশের, এটা তো জানোই, বাংলাদেশের স্যার ওটা উচ্চারণ কি হয়? নৌকলি হয়। নৌচালি 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 হয়। স্যার নৌকলি বলছে। নৌখালি জাতীয় ফুল, না, আমার টিচার বলছে। এটা তো জানোই। দেখ এখানেও দেওয়া আছে যে পত্রধরা বা পর্ণমোচী বনাঞ্চল বিশাল এই যে দুই নম্বর আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশের বনাঞ্চল থেকে লাগবে হচ্ছে ঋতু 6টি, এই কি ঋতু 3টি। এখানে তিন ধরনের ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শীত। এতে 8ম নম্বর লাইন নেই। আর হচ্ছে সবচেয়ে গরম অধিক মাত্রায় এখানে থাকে এপ্রিল মে, এবং সবচেয়ে বেশি শীত থাকে জানুয়ারি মাসে। জুলাই সেপ্টেম্বর মাসে অধিক বৃষ্টি হয়। এটুকু বাংলাদেশের বনাঞ্চল সম্পর্কে জানতে হবে। এরপরে দেখো, এটা কিন্তু জেনারেল নলেজেও আসে, যে জিকেতে আসে আর কি। একটি দেশের মোট আয়তনের শতকরা 25% বনাঞ্চল থাকা উচিত, কিন্তু আমাদের আছে 10%। এটা আচ্ছা, তারপরে বনের ধরন অনুযায়ী বাংলাদেশের বনকে নিম্নলিখিত উপায়ে ভাগ করা যায়। চিরসবুজ, হ্যাঁ এটা মনে রাখবা। এরপরে দেখো, চিরসবুজ বা অর্ধ চিরসবুজ বনাঞ্চলের কোন কোন অঞ্চলে আছে? চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট বনাঞ্চলে আছে। এরপরে বার্ষিক বৃষ্টিপাত কত? এটা সবগুলো মনে রাখতে হবে। এটা আসছে, যেমন দেখো 2 নম্বর পয়েন্টে আসছে মাটিতে হিউমাস অধিক থাকে। এটা আসছে হচ্ছে ডেন্টালে আর কি, 23 সালে আসছে। বলেছি কোথায়? ও আচ্ছা। এরপরে দেখো প্রধান উদ্ভিদ, প্রথম 2 লাইনে সবগুলো মনে রাখতে হবে। স্যার এটা শুধু বাংলা মনে রাখতে হবে, এটা বৈজ্ঞানিক নাম আসেনি, বাংলা। এই যে প্রধান উদ্ভিদ,
সিভিট কি জানিস? কি জানিস সিভিট কি? সিভিট বৃক্ষের নাম একটা। ওই দেখ ওই প্রধান গাছ প্রধান থেকে কি উদ্ভিদ। সিভিট হয়? না না এই ধান না ওই গাছ থেকে হয় যেটা না। বেশি ভাই বাট না দেখ সিভিটটা কি আচ্ছা এরপরে দেখো, উদাহরণ এরপরে দ্বিতীয় নম্বর আছে, তৃতীয় নম্বর লাইনে জুম চাষের পর দীর্ঘদিন পড়ে থাকা এলাকায় ছন বন সৃষ্টি হয়। এটা আসছিল মেডিকেল এডমিশনে 11 সালে। এগুলা কোশ্চিন কেন করে স্যার? এগুলা তো কোশ্চিনের ভিত্তি নাই কোনো। হ্যাঁ স্যার এগুলো সমাজে আসতো আমাদের বিশ্ব পরিচয় হ্যাঁ এই অধ্যায়টা অযথা আর কি, এটা স্যার এই অধ্যায়ের মনে হচ্ছে অর্ধেক করে হচ্ছে পরীক্ষা নেওয়া ভালো, কারণ প্রতিটা লাইনে লাইনে হচ্ছে ভালো স্যার। আমি করে ফেলছি কোশ্চেন। আচ্ছা দেখো এবার দেখো, সোয়াম্প ফরেস্ট হলো মিঠাপানি বা স্বাদুপানির জলাশয় দ্বারা জলাবদ্ধ বন, এটা একটা। তারপরে হচ্ছে বন্য গোলাপ, বাংলাদেশে একমাত্র বন্য গোলাপ এখানে পাওয়া যায়, মানে বাংলাদেশের বনাঞ্চলে পাওয়া যায়। এটা ডেন্টালি আসছিল 18 সালে। বন্য গোলাপ কি কোশ্চেন আসছিল স্যার? মানে বাংলাদেশের বনাঞ্চলে নিম্নের কোনটি পাওয়া যায়? বন্য গোলাপ এটা আসছিল। পত্রধরা বা পর্ণমোচী বনাঞ্চল, এটা কোন কোন অঞ্চলে? গোটাটাই লাগবে, গোটাটাই। হ্যাঁ কিরকম হয় দেখতে এর পাশে ছবি আছে একটু হ্যাঁ ছবি আছে। পিঙ্ক আচ্ছা কালার। দেখো এবার দেখো, এরপরে হলো শুধু এইটুকুই, তারপরে আর নাই। তারপরে আছে হলো পত্রঝরা বনের বৈশিষ্ট্য। পত্রঝরা বনের বৈশিষ্ট্য, বার্ষিক বৃষ্টিপাত কম 125 সেন্টিমিটার আর সেন্টিমিটার হয়, এখান থেকে 175 সেন্টিমিটার, তাই বাতাসের আর্দ্রতা কিন্তু কম, এটুকু শুধু, তারপরে নাই এখানে আর। এরপরে দেখো এই যে পত্রঝরা শাল, তো আগেও বলেছি, এই শালটা তো মনে রাখতেই হবে। প্রধান শাল, বৈজ্ঞানিক নাম সহ মনে রাখবা। এই যে প্রধান বৃক্ষ শাল। এছাড়া মনে রাখতে হবে শতমূলী, উলটচণ্ডল, সর্পগন্ধা, এই তিনটা মনে রাখতে হবে। এটা ওষুধের হ্যাঁ ওষুধের নাম। হ্যাঁ বলো, পাওনি? সব পেয়েছেন শতমূলী। বার্ষিক বৃষ্টিপাতটা পেলাম এই বার্ষিক 440 এ যাও, পাশে যাও। পরের সর্বগন্ধা। পাওনি সোজা? হ্যাঁ আচ্ছা। এরপরে দেখো যে ম্যানগ্রোভ বনাঞ্চলের শেষ যে দুই লাইন, সুন্দরবনের বা ম্যানগ্রোভের 10,000 বর্গ কিলোমিটার এলাকায় প্রায় 62% বাংলাদেশে অবস্থিত। এটাও কিন্তু জিকে তে দেওয়ার মতো। হ্যাঁ আর বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটার। প্রাণীকুলে প্রজাতির সংখ্যা স্থলভাগে কত? এটা আসে না অবশ্য, এই এক লাইন খালি মনে রাখবে। এবার ম্যানগ্রোভ বনের বৈশিষ্ট্য, প্রথম 3টা এবং 5 নম্বর। প্রধান প্রধান উদ্ভিদ এইটার সবগুলাই লাগবে, এটা অবশ্য বাংলা মনে রাখলে হবে। তবে সুন্দরীটা সবসময় বৈজ্ঞানিক নাম মনে রাখবা, কারণ এটা গুরুত্বপূর্ণ। এটা কিন্তু মেডিকেল এডমিশনে 18 সালে আসছিল। সুন্দরী মেডিকেল এডমিশন 18 সালে, সুন্দরী মেডিকেল এডমিশন 18 সালে। উচ্চারণ কি? কোনটা গো? কোনটা? সুন্দরী হেইটেরা ফমেস। সুন্দরী বৈজ্ঞানিক নাম, এই বৈজ্ঞানিক নাম সহ বৈজ্ঞানিক নামই আসছিল ম্যাথে। হ্যাঁ এই 18 সালে, তাহলে এটা মনে রাখতে হবে। আমি খুবই এক ভালো মার্ক করে। নিব না স্যার, আমার দরকার নাই। এইবার দেখো এই পৃষ্ঠায় প্রাণী বলতে কিছু নাই, তবে হলো যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা বিশ্ব ঐতিহ্য এলাকা। বলো, ওটা এমনি মনে থাকবে। এমনি মনে থাকবে। আচ্ছা তাহলে এখন দেখো এখানে একটা কোশ্চেন আসছিল যে সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 3 নম্বর লাইন, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউনেস্কো এর ওয়ার্ল্ড হেরিটেজ। হ্যাঁ হ্যাঁ 21তম অধিবেশন হ্যাঁ, স্যার, এটা এগুলো হলো- জানি আমরা। জানো না, এটা ম্যাথে আসছিল 19 সালে, এটা কিন্তু মেডিকেল এডমিশনে 19 সালে আসছে। আচ্ছা চিরহরিত বনাঞ্চল চরাঞ্চলের বৈশিষ্ট্য কোনটিতে আসছিল? চিরহরিত বনাঞ্চলের বৈশিষ্ট্য, এটা আসছিল ডেন্টালে 23 সালে। চিরহরিত, কোথায় স্যার? চিরহরিত মানে তো সব পাতা ঝরে না ওই বনে। হ্যাঁ হ্যাঁ সবসময় সবুজ থাকে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওটাই। কই স্যার কোথায়? না এটা এখানে আছে, এই তোমার এর এই পৃষ্ঠার মধ্যে আছে। এখান থেকে কোশ্চেন আসছে তো, তাই আমি এখানে লিখে রাখছি। আগে লিখে রাখছিল এই চিত্র সবুজের এখানে কত নম্বর পেজ? চিরহরিত
কোশ্চেনটা লিখলে পরে বইয়ের মধ্যে পাবা এটা। বৈশিষ্ট্য, বনাঞ্চলের বৈশিষ্ট্য কোনটি কোনটি, এটাই হচ্ছে জেনারেলি 23 সালে আসছে এবং এটা মাটিতে জৈব যৌগ বেশি থাকে। মাটিতে জৈব যৌগ বেশি থাকে। মাটিতে জৈব যৌগ বেশি থাকে। জৈব বেশি থাকে। মাটিতে জৈব যৌগ বেশি থাকে। আচ্ছা, এই কোশ্চেনটা কিন্তু যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছেন যেটা, এটাই মেডিকেল উনি বললাম তো, তাই না? আচ্ছা, তারপর হলো যে এখান থেকে আর কোনো কোশ্চেন নাই, তবে এটা কি বলেছি, নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ বনে পাওয়া যায়? এটা হলো মেডিকেল এডমিশন 18 সালে আসছে, ওই যে হেরিটেরিয়া ফমেস, যেটা ওই যে সুন্দরী আর কি। নিচের কোন উদ্ভিদটি সচরাচর ম্যানগ্রোভ, আচ্ছা লিখ না, আমি লিখে দিচ্ছি। এগুলো তো সাধারণ জ্ঞানের মধ্যে অ্যাড করার কথা। হ্যাঁ, এগুলো সাধারণ জ্ঞানেরই বিষয় কিন্তু আসলে, হ্যাঁ, কিন্তু এগুলোর কাজ কি মেডিকেল এই সমস্ত করে পরীক্ষা যে জিকেতে আসতে পারে, জিকেতে আসবে ভাই, কিন্তু এগুলোর কাজ কি মেডিকেল বিষয়? তুমি যে সাধারণ মানুষ সেটা অবশ্যই সবদিকে নজর, কারণ একটা স্টুডেন্ট সবদিকে নজর রাখতে হবে, তারা তো পারফেক্ট স্টুডেন্ট যারা। এখন মনে করো যে কোন রোগী এসে বললো যে হেরিটেরিয়া ফমেস সে ডালের সাথে আমার মাথা লেগে মাথা ফেটে গেছে, আমি তো কিন্তু গাছটা কি বুঝলাম না, তাহলে তো সমস্যা, তাই না? ওটা কোনো রোগী বলবে না, সেটা করবে না। যদি হচ্ছে কোনো বায়োলজিস্ট যায় ডাক্তারের কাছে, তাকে যদি বিড়ম্বনায় ফেলতে চায় তাহলে সে এই কাজটা করে। ওরকম মাথা ফাটে গেছে কেরকম না, কিসে মাথা ফাটছে তখন ধরো ওটা বললো, না স্যার, ওই মুহূর্তে বৈজ্ঞানিক মান তার মাথায় আসলে সে আসলে একটা অ্যাবনর্মাল পাগল পাবনা থাকার যোগ্য। হ্যাঁ, বললাম বাংলা নামটা মনে নাই, ওই বৈজ্ঞানিক নামটা মনে আছে। স্যার আমাদের একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, ওই সার্চ দিবা না, চ্যাট জিপিটি এটা আসছিল, হ্যাঁ। তাহলে এটা হলো উত্তর, হলো ওই যে সুন্দরী, সেই পুরো লিখলাম না, হ্যাঁ পুরো লিখলাম না। আচ্ছা, তাহলে এটা আসছিল, হ্যাঁ। এরপরে দেখো এখান থেকে আর কিছু নাই, এখান থেকে আর কোনো কোশ্চেন আসে না, তবে পরের পৃষ্ঠায় আবার একটু ঝামেলা কর। আবৃত্তিবিধি উদ্ভিদের সবগুলাই পরীক্ষায় আসছে, কিন্তু বৈজ্ঞানিক নাম সহ এটা একটু কষ্টকর কিছু আসছে, হ্যাঁ। তবে এটা অবশ্য বাংলায় বেশি আসছে, পরের পৃষ্ঠা। আবৃত্তিবিধি উদ্ভিদের বাংলাগুলোয় বেশি আসছে, একবার বোধহয় দেখলাম সুন্দরী, এটা বাংলায় আসছে, হ্যাঁ, তবে বৈজ্ঞানিক নামও আসছে, একবার দেখলাম আসছে। ও পেজ নম্বর পরের পৃষ্ঠা দেখো, যে বাংলাদেশে বিলুপ্তপ্রায় জীব আছে না, এই জীবের পরিচিতি পরের পৃষ্ঠায়। হাই কত দূর, স্যার আপনি কি এদিকে আর নাই তো কোনো কোশ্চেন, এই আর নাই, এখানে কোনো কোশ্চেন নাই তো। ও পাইছি অনেক পোডোকার্পাস নেরফোলিয়া, এই 444 পেয়েছি। পোডোকার্পাস এটা হচ্ছে বাঁশ পাতা না, বাঁশ পাতা উদ্ভিদের নাম। হ্যাঁ, এই যে আবৃত্তিবিধি উদ্ভিদ আছে না, এই আবৃত্তিবিধি উদ্ভিদের তোর হচ্ছে 6 নম্বরটা ছাড়া সবগুলাই কম বেশি আসছে আর কি, মানে বিশ্ববিদ্যালয়ের সব। হ্যাঁ, আবৃত্তিবিধি উদ্ভিদের শেষে এই কয়টা বুঝছো। বাংলাগুলাই ভালো করে মনে রাখবা, বৈজ্ঞানিক নাম একবার আসছে দেখলাম, তাছাড়া সবই বাংলা আসছে। তো এটা হলো যে কাদের ক্ষেত্রে, বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের ক্ষেত্রে, বাংলাদেশের বিলুপ্তপ্রায় জীবের, হ্যাঁ। তো আবৃত্তি উদ্ভিদ এই বিলুপ্তপ্রায়, হ্যাঁ বাংলা সব মল্লিকা একটা মনে হয় বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্টকে জিজ্ঞেস করলে এতগুলো বৈজ্ঞানিক নাম বলতে পারবে না, সবচেয়ে আর মুখস্থ থাকবে পারবে না। এরপরে দেখো এটা ভালো বিষয়, এখানে এগুলোর বর্ণনা কোনো কালেই আসেনি, এগুলো একটা করতে হবে না, তালিকা লাগবে। হ্যাঁ, কোনটা প্রাপ্তিস্থান না, প্রাপ্তিস্থান আসে না, খালি এটাই আসে।
রাজশাহীতে মল্লিকা চাঁদি পাওয়া যায় বেগুনি করে। কিন্তু এই যে তবে পড়ে রাখা ভালো প্রাপ্তিস্থানটা, হ্যাঁ প্রাণী তো আসে আসেনি কিন্তু পড়ে রাখা ভালো। যে আবৃত্তি উদ্ভিদে প্রাপ্তিস্থানগুলো যেমন হচ্ছে পাতাঝারি পাওয়া যায় রাজশাহী, পাবনা, এগুলো সবই পড়ে রাখো। আর তালিবামটা আমি এখান থেকে কোনো কোশ্চিন হয় না, হ্যাঁ তালিবাম মানে বর্ণনার মধ্যে কোনো কোশ্চিন হয় না, বর্ণনার মধ্যে হ্যাঁ প্রাণীর উপরে হয়। এই দেখো একবারে 2 পৃষ্ঠা পরে দেখো বাংলাদেশের বিলুপ্ত প্রাণী, এটার আবার আসে বিলুপ্তপ্রায় প্রাণী, সবগুলো নিয়ে আসে। হ্যাঁ তাহলে বিলুপ্তপ্রায় প্রাণী এটারও প্রাপ্তিস্থান পরে রাখো, যদিও আসেনি তবে বিলুপ্তপ্রায় প্রাণীর নাম এটা আসছে, এটারও কিন্তু বৈজ্ঞানিক নাম সহ আসছে, এটা বৈজ্ঞানিক নাম সহ আসছে। হ্যাঁ না সবগুলো না, যেগুলো আসছে দেখো প্রথম 5টা আসছে, তারপর উল্লুক আসছে আর হাতি আসছে। উল্লু বাদ গেল কোনটা? আই বল এক তিনটা বাকি আরে অনেক কমাই দিয়েছে। বানরের মতোই দেখতে একটু ভিন্ন রাজমানে অন্য কোন জায়গায়? এই যে নিচের দিকে দেখো, তাহলে শ্বশুর পর্যন্ত আসছে, হ্যাঁ শ্বশুর পর্যন্ত আসছে, তারপর উল্লুক আর হাতি, এই কয়টার বৈজ্ঞানিক নাম পড়বা তাহলেই হবে। উল্লুকে সাবধানে নাম দিতে চাই কেন তো ছেলে তো প্লেন সাইডে বন রুই মানে কি রুই মাছ এরকম হয় না এই যে এর নিচে আছে দেখো, হ্যাঁ রে, এরকম হয় আমি দেখে এসে তারপর মাছের মধ্যে ইঁদুরের হ্যাঁ, মতো দেখতে এরকম বনের নদী টদী যেখানে থাকে সেখানে এরকম। কি স্যার যে বনরুই, হ্যাঁ বনরুইয়ের কথা বলছি। ওটাকে কি করে স্যার করে ওরে ওই অঞ্চল মানুষ খায়, আমরা খাই না। মাছ না হুম। এই মাছ এই দেখো এরপরে এইগুলোর বর্ণনার থেকে কোনো কোশ্চিন স্যার হয় না, এইটা এই যে ঘড়িয়াল দেখতে তো সব কুমিরের মতো তার নাম কেন ঘড়িয়াল আছে আর হচ্ছে বড় লম্বা কি মুখটা আরো বেশি লম্বা। হ্যাঁ অনেক লম্বা হয়। আচ্ছা দেখো এরপরে একবারে জীব বৈচিত্র্য সংরক্ষণ, এখানে চলে আসো 3 পৃষ্ঠা পরে জীব বৈচিত্র্য সংরক্ষণ, এর মাঝে কোনো কোশ্চিন নাই আর কিছু নাই, একবারে জীব বৈচিত্র্য সংরক্ষণ 450 পৃষ্ঠা, আমরা শিখে ফেলছি 450 পৃষ্ঠা পাইছো? জি স্যার 450 পৃষ্ঠায় প্রথমে হলো জীব বৈচিত্র্য সংরক্ষণ, ও না প্রথমে হটস্পট কাকে বলে, এটা জ্ঞানমূলক কোশ্চিন হিসেবে আসে। এই আপেল ছিল জীব বৈচিত্র্য সংরক্ষণ হটস্পট কাকে বলে, জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে হটস্পট আইসিডিতে আছে। বলা হয়। এটা ইয়াতেও আছে জুলজি ফার্স্ট চ্যাপ্টারে তো হটস্পট 9 আছে একটা স্টুডেন্ট বানাই লিখছিল হটস্পট কাকে বলে পরীক্ষায়, তো লিখছে এইভাবে যে হট মানে গরম আর স্পট মানে পাত্র, যে পাত্রে প্রাণীকে গরম করা হয় তাকে বলা হয়। পট মানে পাত্র, স্পট মানে একদিন হট জানি পটে না। একটা ইয়া দেখলাম অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম তো বানাই লিখছে এটা, সাড়ে বছর বসে হারিয়ে গেছে তাহলে হয় এটা কিভাবে হবে বলো? এর মধ্যে অর্ধেক রুটি গরম হয়ে গেছে আচ্ছা তাহলে হটস্পট কাকে বলে এটা গেল, তারপরে জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, কনজারভেশন বা সংরক্ষণ একই কথা, জীববৈচিত্র্য সংরক্ষণ কাকে বলে, তারপরে ইনসিটু সংরক্ষণ কাকে বলে, এগুলা জ্ঞানমূলক কোশ্চেন, এগুলো কিন্তু দেয় অন্য অধ্যায়ের সাথে, এগুলা কফা দিয়ে দেয় অন্য অধ্যায়ের সাথে, এগুলো কফা দিয়ে দেয়। হ্যাঁ এরপরে দেখো এরপরে এখানে যে একটা তালিকা আছে বাংলাদেশের কয়েকটি উল্লেখযোগ্য ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যানের যেগুলো লাগবে আর কি। এগুলা লাগবে না। না এগুলো কিছু লাগবে না, সুবিধা লাগবে না তোমার, সরাসরি এখানে দেখো প্রথম 4টা হাওয়ার, মধুমতি, রামসাগর, হিমছড়ি, তারপরে 6, 7 এগুলো হচ্ছে আয়তন ভেক্টর, এগুলো লাগবে না, তবে অবস্থান লাগবে, অবস্থান লাগবে 7 পর্যন্তই, তারপরের গুলো আর আসে না। এরপর দেখো ইকো পার্ক নিয়ে ম্যাটে আসছিল 22 সালে, ইকো পার্ক ইকোলজিক্যাল, হ্যাঁ ইকোলজিক্যাল পার্কের সংক্ষিপ্ত রূপ হলো ইকো পার্ক, প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ অক্ষুণ্ণ রেখে ইকো পার্কের বৈশিষ্ট্য নিয়ে একটা কোশ্চেন আসছিল আর কি। হ্যাঁ এটা হলো মেডিকেল 22 সালে আসছিল। এরপরে দেখো বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটি ইকো পার্ক, এটার শুধু নামগুলো মনে রাখতে হবে, মানে নাম কি, যেমন সীতাকুণ্ড ইকো পার্ক, সীতাকুণ্ডে অবস্থান কোথায় থাকে আর নাম, মধুটিলা ইকো পার্ক কোথায় থাকে নাম, কোথায় থাকে নাম, সবগুলো হচ্ছে নাম, সবগুলো নাম লাগবে। নাম বলতে যে বাস এখন অবশ্য এখন এই বছরে মানে অন্তত মানে বঙ্গবন্ধু নিয়ে কোনো কোশ্চেন আসবে না। নামগুলো মুখস্থ করতে হবে স্যার নাম বলতে যে না নাম বলতে হ্যাঁ এই নাম শুধু এই নাম, বর্ণনা না, হ্যাঁ আর কোথায় অবস্থিত এটুকু শুধু। আচ্ছা এবার দেখো সাফারি পার্ক, এটার 5 নম্বর লাইনে সাফারি পার্কের উদ্দেশ্য হলো, সাফারি পার্কের উদ্দেশ্য কি,
হ্যাঁ, ইকোট্যুরিজম, বিনোদন, কনজারভেশন এবং গবেষণা, জনগণের মধ্যে সংরক্ষণ, সচেতনতা সৃষ্টি, এটুকু। আর বঙ্গবন্ধু নিয়ে কোনো কোশ্চিন এখন আর দিবে না, এখন আর দিবে না। হ্যাঁ, শেষে আগেই বাদ, ওর উপর খেপে আছে এখন, ওই জন্য আর ওগুলা দিবে না। এখন দেখো এবার আমাদের লাগবে উল্লেখযোগ্য বন্যজীব অভয়ারণ্য। এটার 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 হলো 1 থেকে 6 পর্যন্ত এবং স্থান, 1 থেকে 6 এবং স্থান। 1 2 3 4 5 6 হ্যাঁ, এই পর্যন্ত। আর হলো স্থান কোথায়। অধ্যায় গেম রিজার্ভ কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চিন। এমন প্রাকৃতিক অঞ্চল যেখানে বন্যজীব সুরক্ষিত থাকবে তবে কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে শিকার করা যাবে। এটা আর কি, এটা কোথায় আছে, কক্সবাজার জেলার নাফ নদীর তীরে অবস্থিত টেকনাফ গেম রিজার্ভ, এটুকু গোটাটাই মনে রাখতে হবে। তারপরে দেখো বিশ্ব ঐতিহ্য, এখানে হ্যাঁ সুন্দরবন, সুন্দরবন একটি বন্য প্রাণী অভয়ারণ্য কত সালে, এই সালটা মনে রাখতে হবে। এর পরের পৃষ্ঠায় দেখো মৎস্য অভয়াশ্রম, এইখানে হচ্ছে যে মৎস্য অভয়াশ্রম হচ্ছে 2 নম্বর লাইন। এই ধরনের অভয়াশ্রম হলো বৃহত্তম সিলেটের টাঙ্গুয়ার, হ্যাঁ এটা মনে রাখবে কোথায় আছে। এখন টাঙ্গুয়ার হাওর সম্পর্কে এটা হলো শুধু আয়তন কত কিলোমিটার এটা আসে না, কিন্তু এটা সাল সহ সবটাই মনে রাখতে হবে। দেখো যে এখানে একটা আছে রামসার সাইট, হ্যাঁ এটা কিন্তু জ্ঞানমূলক কোশ্চেনও হতে পারে। এখানে কিন্তু বক্সে রামসার সাইটটা কি সেটাও লেখা আছে, এটুকু পর্যন্ত। হ্যাঁ, বক্স করতে হবে না, বক্স করবা, মানে যদি রামসার সাইট কাকে বলে এরকম কোশ্চেন আসে তাহলে। এটা হলো ইরানের একটা শহরের নাম অনুযায়ী হয়েছে। প্রখ্যাত প্রখ্যাত মনে হচ্ছে যে না, বিখ্যাত বলতে কোনো একটা জায়গা বোঝাচ্ছে, আর প্রখ্যাত হলো যে কোনো পার্সন, কোনো ব্যক্তি, পার্সনের। তারপরে দেখো হাকালুকি হাওর, হ্যাঁ আয়তনের দিক থেকে হাকালুকি হাওর বিশ্বের সর্ববৃহৎ। প্রথম 2 লাইন হালদা নদী, এটার হালদা নদীর প্রথম 3.5 লাইন, প্রথম 3.5 লাইন, প্রথম 2 লাইন বলতে চাই যে হালকালুকের এই বিস্তৃতি পর্যন্ত, হ্যাঁ বিস্তৃতি পর্যন্ত। হ্যাঁ, তারপর একটা হলো হালদা নদী কট্টক কট্টক, এটা 3.5 লাইন পর্যন্ত। নদীটির দৈর্ঘ্য কত এটা আসে না। আচ্ছা, তারপরে দেখো যে আগে অবশ্য আসতো যে তোমার বঙ্গবন্ধুর মুজিব বর্ষ উপলক্ষে হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এবার আসবে না, হ্যাঁ 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 এরকম কিছু একটা থাকবে। উদ্ভিদ উদ্যান বা বোটানিক্যাল গার্ডেন, এটা লাগবে যে সারা বিশ্বে প্রায় 2000 বোটানিক্যাল গার্ডেন আছে। আর তারপরে শেষের দিকে দেখো বাংলাদেশে প্রথম বোটানিক্যাল গার্ডেন সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, যা 1940 দশকের প্রথম দিকে প্রতিষ্ঠা হয়েছিল। এটুকু। এবার দেখো এখানে বলা হচ্ছে যে এই যে 2 নম্বর 20 ব্যাংক থেকে, এগুলো সবই কিন্তু এক্সিটু, মানে যেখানে হয় সেখানে না হয়ে অন্য কোথাও সংরক্ষণ করে রাখছি, তাই এটা এক্সিটু। তাহলে এই এক্সিটু গুলা মনে রাখতে হবে, সবগুলারই হচ্ছে নামগুলা কোনটি কোনটি এক্সিটু। বীজ ব্যাংক এক্সিটু, ফিল্ড জিন ব্যাংক এক্সিটু, জিন ব্যাংক এমসিটু এক্সিটু, চিড়িয়াখানা এক্সিটু, এই নামগুলা শুধু নাম, বর্ণনা লাগবে না, শুধু নামগুলা লাগবে যে কোনটা কোনটা এক্সিটু আর কি। আচ্ছা, সংরক্ষণ নিয়ে একটা কোশ্চেন অবশ্যই এখানে মেডিকেল এডমিশনে আসছিল, সেটা হলো কক্ষ তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়, সেটা হলো রাইজোম, এটা আসছিল। কক্ষ তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়, কক্ষ তাপমাত্রায় কোনটি সংরক্ষণ করা যায়, এটা হলো আসছিল মেডিকেলে 20। আর এটা উত্তর হলো 2 নম্বর ছিল ঘূর্ণিগ্রস্ত কাণ্ড বলে যেটাকে। তাহলে এরপরে শুধু নামগুলা। তারপরে দেখো যে
IUCN এই যে জীববৈচিত্র্য সংরক্ষণ প্রয়োজনীয়তার শেষের লাইনে যে ফুল অর্থটা মনে রাখবো, IUCN ফুল অর্থ মনে রাখবো। তারপরে আরেকটা কোশ্চেন এখানে আসছিল এই জীববৈচিত্র্য সংরক্ষণ এখান থেকে, কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ex-situ নয়, এরকম একটা কোশ্চেন আসছিল সংরক্ষণ থেকে। সেটা হলো, এটা মেডিকেল কোশ্চেন আসছে যে কোনটি, আমি এটা এই গাইড দেখে লিখে নিয়েছি, মানে যেটা সরাসরি বই নাই, কিন্তু হলে 9 কোশ্চেন। তো কোনটি জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ex-situ কনজারভেশন আমরা শেষ করিনি, ম্যাথ 22 এটা আসছিল। হ্যাঁ, তো এটা একটু লিখে নিতে হবে, এটা যেহেতু এখান থেকে আসছে। ইকো পার্ক, উত্তর হলো ইকো পার্ক, উত্তর হলো জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য ex-situ কনজারভেশন নয়, উত্তর হলো 3 নম্বরে ছিল, উত্তর হলো ইকো পার্ক, উত্তর হলো ইকো পার্ক, উত্তর হলো ইকো পার্ক। এবার দেখো জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব, এটা সৃজনশীল। জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব পয়েন্টগুলো দিয়ে বানায় লেখা যাবে, পয়েন্টগুলো দিবা দিয়ে বানায় লিখবা। এটা হচ্ছে যে সৃজনশীলের জন্য। তারপরে লাস্ট পৃষ্ঠায় দেখো, লাস্ট পৃষ্ঠায় হলো কিছু জ্ঞানগুলো কোশ্চেন করতে পারো, যেমন হলো গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। এই যে গ্লোবাল ওয়ার্মিং এটা কাকে বলে, গ্রিন হাউস গ্যাস সমূহের বর্ধিত, এই যে 3 নম্বর প্যারায়, বর্ধিত ঘনত্ব বিশেষ তাপমাত্রা বৃদ্ধি করেছে এবং জলবায়ুর ধরনের পরিবর্তন ঘটেছে। বিজ্ঞানীরা দেখছেন পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমেই বেড়ে চলেছে, তারা এটাকে বলেছেন গ্লোবাল ওয়ার্মিং। গোটা বিশ্বের জন্য একটা ওয়ার্মিং, তাই না, অ্যালার্ম আর কি, যে সতর্ক হওয়া আর কি। হ্যাঁ, এটা বোঝাচ্ছে। তাহলে ইন সিটু কনজারভেশন, এক্স সিটু কনজারভেশন এখানে সংক্ষেপেও আছে, এখান থেকেও পড়তে পারো, কনজারভেশন কাকে বলে এগুলো পড়তে পারো। তাহলে এখন হচ্ছে যে এই বইটা মানে ওই যে তোমাদের লুডো খেলাতে মানে তোমার হচ্ছে যে 3টা গুটি মনে করো ঘরে উঠে গেছে, এখন আর একটা গুটি সেকেন্ড পার্ট, আর 2টা অধ্যায় শেষ হলে শেষ। তারপরে আমরা আরো খাটাখাটনি আমিও করব, তোমরাও করবা। আমি কোনটা বলছি আমার জন্য খাটাখাটনি, সেটা হলো আমি প্রত্যেকটা অধ্যায় এখন থেকে, যেটা প্রত্যেকবারই করি আর কি, এখন থেকে কোন লাইনটা মেডিকেল অ্যাডমিশন আসছে আর কি, আপনার অন্য বইয়ের ইনফরমেশনগুলো দয়া করে দিন। হ্যাঁ অবশ্যই। এবার মানে মেডিকেল অ্যাডমিশনের যখন রিভিশন হবে তো তখন সবগুলো দিব, মানে অন্য বই থেকে যেগুলো আসা সেগুলো দিব, আশা প্লাস হচ্ছে অন্য ইনফরমেশনগুলোও দিয়েন, মানে যেগুলো একটু বেশি আছে ওইগুলোও দিয়ে দিন। আর কিছু বেশি থাকে যেগুলো আসলে কোনো কালে আসে না, যেমন মাঝেদার বই এত বেশি কিছু আছে যেটা কিন্তু অ্যাডমিশনও আসে না, যেগুলো আসার মতো সেগুলো দিব। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে তোমাদের যেটা হবে প্রথম দিককার অধ্যায় হয়তো তোমাদের ভুলে যেতে পারো, ওই জন্য ওটা একটু সলভ বেশি তোমাদের সুবিধা মতো সলভ নিব, আর শেষের দিকে তো অতটা হ্যাঁ শেষ হচ্ছে আর কি। তো তাহলে হচ্ছে আমরা আর কি, আমি ডিসেম্বরের ছুটিতে 20 দিন ছুটি পাবো, এর মধ্যে সব রেডি করে ফেলবো। হ্যাঁ, এবং কোশ্চেনও অনেকটা রেডি রাখবো যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ধরো তুমি একদিন সলভ করলা সমস্যাগুলা, আর সাজেশন দিয়ে দেবো, মানে বোর্ড পরীক্ষার জন্য সাজেশন দিয়ে দেবো। ওই সাজেশনের বাইরে থেকে ইনশাআল্লাহ সৃজনশীলের জন্য কোনো টেনশন নাই, জ্ঞানমূলক অনুধাবন আলাদা আলাদা সাজেশন দিয়ে দেবো। ঠিক আছে। ও আরেকটা বিষয় বলি, সেটা আগামী দিন বৃহস্পতিবারের পরীক্ষা। তোমাদের হচ্ছে যেটা হচ্ছে তোমাদের পরীক্ষা সম্ভবত মেতে হবে, এর আগে হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে তো তোমরা খুব ভালোভাবে রিভিশন দিতে পারবে এবং অ্যাডমিশনের জন্য পড়াশোনা করে রাখতে পারবে। অ্যাডমিশনের যে টাইম একদম ডিসেম্বরের মধ্যে অ্যাডমিশন কমপ্লিট করে দেবে, কারণ এই কাহিনী কোনটাতে ক্ষেত্রে হয়েছিল জানিস, এর আগে হচ্ছে ব্যাস। আচ্ছা শোনো, তাহলে একটু পরিকল্পনা আরো ভালো করে সাজানো